গুণ থাকলেই সংসারের সব কাজ করা যায়। কেউ ছোট থেকে কিছু শিখে আসে না, সময় সব কিছু শিখিয়ে দেয়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছে সবাই খুবই ভালো আছে, আর তোমাদের ভালোবাসে আমরাও খুবই ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম সূর্যদেবকে দর্শন করে। তো প্রত্যেক দিন আমি ওপরে এসে আগে সূর্যদেবকে দর্শন করি, তারপরে সূর্যদেবকে নমস্কার করে সংসারের কাজ শুরু করি। তো এদিকে দেখো, আমি সূর্যদেবকে প্রণাম করে ঘরের তালাটা খুলে আমি ঘরে ঢুকলাম। উপরে ঘরটা তালা দেওয়া থাকে, কারণ রাত্রে তো এই ঘরে থাকা হয় না। তারপরে কিছু বাসি বাসন ছিল, সেগুলো মাজা ধোয়া করে চলে এলাম সকালে টিফিন বানাতে। তো এখানে আমি ময়দা মেখে নিয়েছি। আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্য পরোটা বানিয়ে দেবো। রোজ রোজ তো রুটি করে দিই, সময় পাই না, তাই আজকে তো শনিবার, দুষ্টটার স্কুল ছুটি, তো আজকে আমার কাছে অনেকটাই টাইম আছে টিফিন বানানোর। তার জন্য ভাবলাম তাহলে পরোটাই বানিয়ে দিই। দাদা ভাই পরোটা খেতে ভীষণ ভালোবাসে। তো ওখানে আমি ময়দাটা মেখে লেচি করে নিয়েছি, আর এদিকে তরকারিটা বসিয়েছিলাম। তরকারিটা আমার হয়ে গেছে। এবারে আমি এক এক করে পরোটাগুলো ভেজে নেব। তো পরোটা না আমি ঠিকঠাক করে বেলতেও পারি না, আর ঠিকঠাক করে ভাজতেও পারি না, কাঁচা কাঁচা থেকে যায়। তোমাদের দাদা ভাইয়ের আমার পছন্দ হয় না। তো কি করব বলো, আমাকে তো আর কেউ করে দেওয়ার নেই। দাদা ভাই যখন সময় থাকে দাদা ভাই পরোটা বানিয়ে দেয়, মানে ভেজে দেয়, আমি বেলে দিই। তো এখন তো দাদা ভাইয়ের একদমই সময় নেই। দাদা ভাই রেডি হচ্ছে, বেরাবে 9টার মধ্যে। তাই জন্য আমাকে একা একাই করতে হচ্ছে। তো আমি যা পারি সেটাই বানিয়ে দিচ্ছি। আর পরোটাটা না একটু বেশি করেই বানিয়েছি, একেবারে সকালে সবার জন্য টিফিন বানিয়ে নিয়েছি। তবে কি বলতো, আমি যখনই সময় পাই তখনই চেষ্টা করি দাদাকে অন্য নতুন কিছু বানিয়ে দেওয়ার, কারণ দাদা ভাই একটু চাউমিন খেতে ভালোবাসে, পরোটা লুচি খেতে ভালোবাসে। তো সেগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করি যখনই সময় পাই। দুষ্টুটা যখন স্কুল থাকে যেদিনকে তো আমার সম্ভব হয়ে ওঠে না, কারণ দুষ্টুটাকে গোছানো আবার টিফিন করা একই টাইমে। তার জন্য রুটি তরকারি আমি তাড়াতাড়ি করে বানিয়ে দিই। যেমন আগের শনিবারে দাদাভাইকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম, আজকে যেমন পরোটা বানিয়ে দিচ্ছি। তো এরকমভাবেই বানিয়ে দিই। আমার যখন বিয়ে হয়েছে আমি রান্নাবান্না কিন্তু কিছুই পারতাম না, ডিমও ভাজতে পারতাম না। সব কিছু কিন্তু আস্তে আস্তে শিখেছি। তো কেউ কিছু শিখে আসে না ছোট থেকে, সব কিছু কিন্তু শিখে নিতে হয়। তো আমিও কিন্তু আস্তে আস্তে সব কিছু শিখে নিয়েছি। একটা সংসার কীভাবে করতে হয় আমি কিন্তু জানতাম না, কারণ আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে। সংসার মানে কি আমি বুঝতামই না। তো সময় সব কিছু শিখিয়ে দেয়, এটা কিন্তু একদম ঠিক কথা। আমি সময়ে সব কিছু আস্তে আস্তে শিখে গেছি। গুণ থাকলে সংসারের সব কাজ করে ফেলা যায়। কেউ কিন্তু ছোট থেকে কিছু শিখে আসে না, সময় সব কিছু শিখিয়ে দেয়। এই কথাটা কিন্তু একদম ঠিক, আমার দিক দিয়ে আমি দেখেছি। দাদাভাই টিফিন বক্সটা সুন্দর করে গুছিয়ে দিলাম, তোমরা তো দেখলেই। তো দাদাভাই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এখন 9টা বাজে, এই বেরাচ্ছে, আর সেই রাত্রে 9টার সময় ঘরে ঢুকবে। সারাটা দিন আমাকে একা থাকতে হয়। একা থাকতে হয় বলা ভুল, ছেলে মেয়েকে নিয়ে থাকি। তো যাই হোক, ইন্ডাকশানটা না অনেক দিন থেকে খারাপ হয়ে গেছে। তো ইন্ডাকশানটা দাদাভাই নিজেতে মনেই থাকে না, প্রত্যেক দিন বলি দাদাভাই ভুলে যায়। তো ইন্ডাকশানটা দাদাভাই বললো নিচে দিয়ে যাও, আমি বাইকটা তাহলে টালাগুলো খুলি। তো আমি নিচে দিয়ে এলাম। তো এসে দেখো না কী অবস্থা, ঘাড়ে ব্যথা আমার কাল থেকে, কোনো কাজ করতে পারছি না। তো ব্যথাটা যেন প্রচণ্ড জোরে বেড়ে গেল। আমি হাত টাত যেন কিছুই নাড়াতে পারছি না। এমনিই সকালে টিফিন করার সময় একটু বেশি কষ্ট লাগছিল, ভালো লাগছিল না টিফিন করতে, তবুও করে দিলাম। দাদাভাই না হলে না খেতে খুবই অসুবিধা হয়, কারণ বাইরে দাদাভাই খেতে চায় না একদম। তার জন্যই কষ্ট করে টিফিনটা করে দিলাম। কাল থেকে এই ব্যথায় খুব কষ্ট পাচ্ছি, সংসারে কোনো কাজ করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে সংসারের কাজগুলো করতে। তো কথায় আছে না, যতই কষ্ট হোক আর যতই শরীর খারাপ থাকুক, ঘরের বউদের কিন্তু হাসি মুখে সংসারের সমস্ত কাজ করতে হয়। কারণ কি বলো তো, আমাদের একার সংসার, আমাদের সংসারে যেটুকুই যা কাজ করব আমাদের নিজেকে করতে হবে, কেউ করে দেওয়ার নেই। তার জন্যই যতই শরীর খারাপ থাকুক, যতই কষ্ট হোক, সেই সব কাজগুলোই কিন্তু আমাদেরকেই করতে হবে। তো দেখো এখানে আমি ঘর পুছতে চলে এসেছি। তো প্রথমে আমি নিচের ঘর দুয়ার সব বারান্দা যা কিছু পুছি সব পুছে নিচ্ছি, তারপর উপরে ঘরটা পুছে চলে এলাম নিচের ঘরে। আজকে আলমারি গোছাতে বসবো, কারণ দুষ্টটাকে আনতে যাওয়ার নেই। তো এই সময়টায় ভাবলাম আলমারিটা গুছিয়ে নিই। আলমারিটার অবস্থা ভীষণ খারাপ, একটা জিনিস বার করতে গেলে 10টা জিনিস বেরিয়ে আসছে। তাই ভাবলাম না, আজকে পুরো আলমারিটা গোছাবো, যতক্ষণ সময় লাগুক, তারপর উঠে স্নান করে রান্না বসাবো। আজকের এই ভিডিওতে আমার ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, কারণ কি বলতো, পাশেই তো গণেশ পুজো হচ্ছে, একদম আমাদের বাড়ির পাশে। তো মাইক বাজছে জোরে, আমি না ঠিক করে ভয়েস দিতে পারছি না। একবার উপরে ঘরে, একবার নিচের ঘরে, দরজা জানলা সব বন্ধ করে, একবার রান্নাঘরে, মানে এভাবে আমাকে ভয়েসটা আজকে দিতে হচ্ছে। তাই জন্য একটু অন্য অন্য রকম লাগছে, সব ভয়েসগুলো একরকম লাগবে না।
তো যাই হোক, দেখো আমি আলমারি থেকে সব জামা কাপড় বার করে নিয়েছি। যা জামা কাপড় সব ভাঁজ করে রেখেছিলাম সেগুলো সব ভাঁজ থেকে দেখো খুলে হুটকে আছে, সব ভাঁজ করে করে আবার সুন্দর করে আমি র্যাকে ঢোকাচ্ছি। তো আমার অনেকটা সময় আজকে লেগে যাবে আলমারি গোছাতে, কিন্তু কিছু করার নেই, আজকে পুরো আলমারিটা গুছিয়ে তারপরে উঠবো ঠিক করেছি। তো দেখো ওপরের দুটো থাক আমার গোছানো হয়ে গেছে, আমার একটা থাকে না, আমার মেয়ের থাকটা। এবার আমি নিচের থাকটা গোছাচ্ছি, কারণ এই থাকটাতে আমার হাজব্যান্ডের জিনিস থাকে। আর কি বলো তো, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়ের থাকটা না একদম অগোছালো হয় না, ওর যেভাবে ভাঁজ করে থাকে সেইভাবেই থাকে। আর বেশি অগোছালো হয় আমার মেয়ের আর ছেলের, আমারটাও হয় অল্প, তাড়াহুড়ো করে পড়তে হয় তো সব বার করে। তো দেখো আমার আলমারিটা পুরো গোছানো হয়ে গেছে, কিন্তু আমার আলমারিটা না পুরো খোলে না, এই পাশের পাল্লাটা খোলে না খাটটার জন্য। তো ওই যে অর্ধেক খুলেছে আর এই পাশের পাল্লাটা পুরো খোলে, তো এইভাবেই আমাকে কষ্ট করে আলমারিটা গোছাতে হয়। ঘর ছোট হলে যা হয়, আমাদের এদিকে সব ঘর এরকম ছোট ছোট। তো অবশেষে আলমারিটা গোছানো হলো, এই একটা আলমারি গোছানো আমার বড় কাজ পড়েছিল। তো যাই হোক, আজকে সেই কাজটা আমি শেষ করতে পারলাম, যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। তারপরে দুষ্টকে স্নান করিয়ে দিলাম, দিয়ে ওকে ড্রেসটা পরিয়ে দিলাম, দিয়ে চুলটা আসলে একটু টিপ পরিয়ে দিচ্ছি, শনিবার করে ওকে টিপ পরিয়ে দিই, ও টিপ পরতে ভীষণ ভালোবাসে। স্কুলে ওদের টিপ পরা অ্যালাউ নেই বলে ওই জন্য ওকে টিপ পরানো হয় না। তো আজকে স্কুল ছুটি আছে, কালকে স্কুল ছুটি আছে বলে আমি ওকে টিপ পরিয়ে দিই শনি রবিবার করে। তো যাই হোক, ওকে আমি গুছিয়ে দিয়ে এবার আমি স্নান করতে যাব। আর ও দেখো কেমন দুষ্টুমি করছে, শরীরটা ভালো লাগছে না, কারণ একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে, নাক দিয়ে না জল বেরাচ্ছে, তো তার জন্য একটু ঘ্যান ঘ্যান মতো করছে। ও তো বাচ্চা মানুষ, ওর বা কী আর দোষ বলো, বড়োদেরই শরীর খারাপ হলে কেমন একটা লাগে। তো এই যে আমি দেখো স্নান করে এই সবে এলাম, আর ঘড়িতে এখন 1টা বাজে। এখন আমি ওপরে গিয়ে রান্নাটা আগে বসাবো, তারপর জামা কাপড় মেলবো। এক বালতি জামা কাপড় কেচেছি। এখানে দোকান থেকে জিনিস আনা হয়েছে, ডিম, ম্যাগি আছে, তারপরে আলু আছে, সয়াবিনের একটা প্যাকেট আছে। তো এগুলোই আর ওপরে নিয়ে যাওয়া হয়নি, তো আমি এই ওপরে নিয়ে এলাম, নিয়ে এসেই দেখো রান্নাঘরে ঢুকে গেছি। আগেই আমি ভাতটা বসিয়ে দিলাম, তারপরে জামা কাপড়গুলো মেলতে যাব। আলমারিটা গোছাতে গিয়ে আমার অনেকটা সময় লেগে গেছে, তার জন্য এতটা দেরি হয়ে গেল আজকে রান্না বসাতে। আলমারি গোছাতে গিয়ে অনেকটাই দেরি হবে আমি জানতাম, তার জন্য সংসারের সব কাজ আমি আগে করে নিয়ে গুছিয়ে তারপরে বসেছি আলমারি গোছাতে। তো কিছু আর করার নেই, কারণ পুরো আলমারিটা একদিনে গোছানো একদমই সম্ভব না, তবু আমি গুছিয়ে নিয়েছি মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে, পুরো আলমারিটা আমি গুছিয়ে নিয়েছি। তো এই দেখো জামা কাপড়গুলো এইভাবে রাখা, আর আমাদের এইখানটায় পুজো হচ্ছে, দেখতে পাবে। ওই যে দূরে নীল শেড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওইটা হলো আমাদের বেদি। ওই যে এটা দেখা যাচ্ছে ফাঁক মতো, ওই জায়গাটা আমাদের বেদি, ওখানটায় সব রকম পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, আর আজকে তো গণেশ পুজো। তো গণেশ পুজো হচ্ছে ওখানে, ঠাকুরের আওয়াজ পাচ্ছ। তো চলো আমি জামা কাপড়গুলো মেলে নিই, রোদ্দুর তো চলে যাচ্ছে, দেখো এদিকে ছাওয়া পড়ে গেছে। আর এখন জামা কাপড় দেখেছো কত জামা কাপড় কেচেছি, চলে জামা কাপড়। তো এই যে বাড়ির পাশে গণেশ পুজো হচ্ছে, তার জন্য তো মাইক জোরে বাজছে, ঢাক ঢোলের আওয়াজ, মানে কান পাতা যাচ্ছে না। তো ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে আজকে, আমার কিছু করার নেই, তোমরা মানিয়ে গুছিয়ে নিও, খারাপ লাগলে একটু মানিয়ে নিও। তো যাই হোক, এখানে আমি দেখো জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর রোদ্দুরটা কিন্তু ভালোই উঠেছিল, কিন্তু কিছু করার নেই, আলমারি গোছাতে গিয়ে এতটাই দেরি হয়ে গেছে, জামা কাপড় কাচতেও অনেকটা দেরি হয়ে গেল, আর মেলতেও তো অনেকটা বেলা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আজকে কিছু দিদিভাইয়ের নাম নিচ্ছি, কারণ একদিনে তো সব দিদিভাইয়ের নাম নেওয়া সম্ভব হবে না। তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও আর অনেক সাপোর্ট করো, তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস পাই আমি প্রত্যেকটা দিন, আমার ভীষণ ভালো লাগে। তো রিনা দি ভাই, লিলিমা দি ভাই, ড্রিম ব্লগার সঞ্চিতা দি ভাই, পূজার লাইফস্টাইল দি ভাই, এপি ডেলি ব্লগস দি ভাই, নাসিমা খাতুন দি ভাই, মুনমুন দি ভাই, সবার আগে আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে তো সবার নাম নিতে পারিনি, তো বাকি নামগুলো আমি পরের ভিডিওতে নেব। এক ছাদ জামা কাপড় মেলেছি, আর এদিকের অবস্থা দেখো, কত জোরে মেঘ করেছে, দেখো দিকটা তো মেঘে ছেয়ে গেছে। এখন যদি বৃষ্টি আসে তাহলে কতটা রাগ হবে বলো, সবে মাত্র জামা কাপড়টা মেললাম, রোদ্দুর তো পেলোই না জামা কাপড়গুলো, তাহলে শুকাবে কি করে বলো, ভালো লাগে না। আর আমার ভাতটাও ফুটে গেছে, এখন এবার আমি তরকারি কাটবো, তারপর তরকারিটা রান্না করব। তো আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 1:11, তরকারি কাটতে কুটতে রান্না বসাতে তরকারি মানে 1:30 পৌনে 2 বেজে যাবে, তার জন্য একটাই তরকারি ভাত করব। তো হচ্ছে সয়াবিন আলুর তরকারি ভাবছি করে নেবো।
আর ভাত করে নিয়েছি, এই তো ভাতও ফুটে গেছে। চলো বেশি কথা না বলে আমি তরকারিটা কেটে বসিয়ে দিই রান্নাটা। ভাতটা তো হয়ে গেছে, তো ভাতটা উপর দিয়ে চলে এলাম এ ঘরে। সয়াবিনটা ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম, আমি তরকারি কাটে কাটে সয়াবিনগুলো ভিজে যাবে। অন্য সময় আমি গরম জল করে সয়াবিনটা ভিজিয়ে নিই, তো আজকে ভাবলাম ঠান্ডা জলে ভিজিয়ে দিই। তো এখানে যে সবজি কাটতে বসে গেছি, সবজি মানে কিছু না, এই যে আদা রসুন পেঁয়াজ এগুলোই কেটে নিচ্ছি, কারণ সয়াবিনটা মাংসের মতো করে করব। আর আলু কাটা হয়ে গেছে, আলু কেটে ধুয়ে আমি রান্নাঘরে রেখে এসেছি। তো কাটা বাছা করা থাকলে না রান্না করতে খুবই সুবিধা হয়। আমি অন্যদিন সেটাই করি, কাটা বাছা করে তারপরে রান্নাঘরে যাই রান্না করতে। আজকে আর হয়নি, আজকে কাজগুলো সব উল্টো পাল্টা হয়ে গেছে। তো যাই হোক, তারপরে চলে এলাম রান্নাঘরে। তো দেখো তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি। আর আজকে না তেমন কিছু করার মতো সময় পেলাম না, তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 2টো বাজে। তার জন্য ভাবলাম এই সয়াবিন আলু তরকারি করে নিই, আর ভাত তো করে নিয়েছি, আর অন্য কিছু এখন করার মতো সত্যি সময় নেই, আর আমার এনার্জিও নেই, ভালোও লাগছে না। আর সয়াবিন হলে দুষ্টুটা আর কিছু চায় না, দুষ্টুটা সয়াবিন খেতে খুবই ভালোবাসে, সয়াবিন ডাল এগুলোই ও খেতে চায়, ও মাছ টাছ তো খেতে চায় না। তো সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নেবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো সয়াবিনটা একটু ঝোল মতো রেখেছি, কারণ একটা তরকারি ভাত তো, আর এই তরকারিটা আমি দুবেলার জন্যই করেছি, তার জন্য একটু বেশি করে করেছি। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তারপরে একেবারে সোজা চলে এলাম বিকেলবেলা। তো এখানে একটা পার্সেল খোলা হচ্ছে দেখো। তো এই পার্সেলটা এইমাত্র এলো, তোমাদের দাদাভাই ফোন করে বলছে একটা পার্সেল এসছে, দাঁড়িয়ে রয়েছে বাড়ির সামনে, একটু পার্সেলটা নিয়ে নাও। তো গিয়ে নিলাম। ওপরে এসে দেখি এর মধ্যে 2টো চশমা আছে, তো আমি একটু পরে ট্রায়াল দিচ্ছিলাম কেমন লাগে, কারণ এখনও অবধি আমি চশমা টশমা নিইনি, কারণ আমার তেমন কোনো প্রবলেম নেই। তো দেখছিলাম কেমন লাগে, তো কেমন একটা যেন বেশ লাগছিল। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, আর কমেন্টস করে জানিও তোমরা কেমন লাগলো। আর এদিকে দুষ্টুটা আজকে ঘুমাচ্ছে, শরীরটা ভালো নেই বলে ঘুমিয়ে পড়েছে। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো।